শুরু করছি ক্লাস 10-এর ভূগোল ক্লাস। এই ভূগোল ক্লাসে ক্লাস 10-এর পঞ্চম অধ্যায় ভারত, এই ভারত থেকে এখন আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এর আগের ভিডিওগুলোতে, ঠিক এর আগের যে লাস্ট ভিডিও ক্লাসটি করা হয়েছিল, সেখানে তোমরা দেখেছো যে তোমাদের বুঝিয়েছিলাম দামোদর পরিকল্পনার প্রয়োজন হলো কেন। দামোদর পরিকল্পনার প্রয়োজন হলো কেন এই পর্যন্ত বুঝিয়েছিলাম, এবং সেই ভিডিও ক্লাসে তোমাদেরকে বহুমুখী নদী পরিকল্পনা কি, তারপরে ভারতের কয়েকটি বিখ্যাত সেচ খাল, এই সমস্ত বিষয়গুলোর উপর বুঝিয়েছিলাম, এবং সেই ক্লাসটিতে দামোদর পরিকল্পনার প্রয়োজন হলো কেন এই পর্যন্ত তোমাদের বুঝিয়েছি। তোমরা কিন্তু আগের সেই ভিডিওটি একটু মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেল থেকে খুঁজে একটু দেখে নিতে পারো। আজকে তোমাদের এখন যে ক্লাস শুরু করছি, আজকে তোমাদের এই ক্লাস 10-এর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারতের, ঠিক ভারত এই অধ্যায়টির এই জায়গা থেকে বোঝাচ্ছি কবে পরিকল্পনা করা হলো। এই যে দামোদর পরিকল্পনা, এই দামোদর পরিকল্পনা ঠিক কবে শুরু করা হয়েছিল। দেখো, 1948 সালে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও বিহার সরকারের উদ্যোগে দামোদর পরিকল্পনার উদ্দেশ্যে স্থাপন করা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। ছাত্রছাত্রীরা, এখানে কি বলছে দেখো, বলছে 1948 সালে আমাদের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও বিহার সরকার, এই তিন সরকারের উদ্যোগে, মানে চেষ্টায়, দামোদর পরিকল্পনার উদ্দেশ্যে এই স্থাপন করা হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন, যাকে ডিভিসি বলে। 1955 সালে এই প্রকল্পের কাজ শেষ করে। তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশন কবে শুরু হয়েছিল? দামোদর ভ্যালি কর্পোরেশনের পরিকল্পনা কবে গ্রহণ করা হয়? 1948 সালে। 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্দেশ্য স্থাপন করা হয়, এবং 1955 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন যে প্রকল্প, তার কাজ শেষ হয়েছিল। তোমরা এই সময় দুটো একটুখানি মনে রেখো। কিভাবে পরিকল্পনা রূপায়ণ হয়? এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন, এর যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল এবং এটা কিভাবে রূপদান করা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরিবিদ WL ভুরডুইন টেনেসি উপত্যকা পরিকল্পনার যে প্রস্তাব পেশ করেন, তা অনুসরণ করেই দামোদর পরিকল্পনা গড়ে ওঠে। এই যে কারিগরিবিদ, ইনি কিন্তু টেনেসি উপত্যকা পরিকল্পনার একটা প্রস্তাব পেশ করেন, তো তা অনুসরণ করেই দামোদর পরিকল্পনা গড়ে ওঠে। অর্থাৎ এই কারিগরিবিদ, ওনার যে পরিকল্পনাটা পেশ করা হয়েছিল, প্রস্তাব, তা অনুসরণ করেই কিন্তু দামোদর পরিকল্পনা গড়ে উঠেছিল। যাই হোক, এবার আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বোঝাচ্ছি যে কোন কোন উদ্দেশ্য নিয়ে দামোদর নদী পরিকল্পনা করা হয়। এই যে দামোদর নদী পরিকল্পনা, এটি কোন কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল? বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, খালপথ পরিবহন, শিল্পকেন্দ্র স্থাপন, শিল্প ও গৃহস্থ জল সরবরাহ, বনভূমি স্থাপন, মৃত্তিকা ক্ষয়রোধ, কৃষি ও শিল্পের উন্নতি ইত্যাদি উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করা হয়। ছাত্রছাত্রীরা, যদি প্রশ্ন আসে যে দামোদর ভ্যালি কর্পোরেশন কোন কোন উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করা হয়, বা দামোদর নদী পরিকল্পনা করা হয় কোন কোন উদ্দেশ্য নিয়ে, তখন তোমরা লিখবে যে 1 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, 2 জলসেচ, 3 বিদ্যুৎ উৎপাদন, 4 খালপথ পরিবহন, 5 শিল্প কেন্দ্র স্থাপন, 6 শিল্প ও গৃহস্থে জল সরবরাহ, 7 বনভূমি স্থাপন, 8 মৃত্তিকা ক্ষয়রোধ, 9 কৃষি ও শিল্পের উন্নতি ইত্যাদি উদ্দেশ্য নিয়েই এই দামোদর নদী পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। এটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে রেডি রাখবে, পড়ে লিখে সংশোধন করে একেবারে রেডি করে নেবে। আমরা এরপর কি আছে দেখছি, দামোদর পরিকল্পনার সুবিধা। এই যে দামোদর পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়িত করা হয়েছিল, তার কি সুবিধা হয়েছিল? 1 বন্যা রোধ, 1 নম্বর বন্যা রোধ, 2 নম্বর জলসেচ, 3 নম্বর বিদ্যুৎ উৎপাদন, 4 নম্বর পরিবহন, 5 নম্বর পর্যটন কেন্দ্র, 6 নম্বর নতুন বনভূমি স্থাপন, 7 নম্বর মৃত্তিকা ক্ষয়রোধ, 8 মাছ চাষ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়েছিল। তাহলে এখন একটু ডিটেলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বন্যা রোধ, এই দামোদর পরিকল্পনার সুবিধা হয়েছিল বন্যা রোধ।
যেমন পরিকল্পনার কারণে পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকার অনেকটা অংশ বন্যামুক্ত হয়েছে। দামোদর পরিকল্পনাটা যে গ্রহণ করা হয়েছিল এবং বাস্তবায়িত করা হয়েছিল, তার ফলে কিন্তু বলা যায় সুফল হিসাবে যে পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকা, পশ্চিমবঙ্গের যে দামোদর নদের যে উপত্যকা অঞ্চল ছিল, সেখানে তার অনেকটা অংশই বন্যামুক্ত হয়েছে। সেখানে কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করার আগে যে বন্যা দেখা দিত, সেটা কিন্তু কমানো সম্ভব হয়েছে। বুঝতে পারলে তোমরা? 2 নম্বর, জলসেচ। জলসেচ হচ্ছে দামোদর পরিকল্পনার প্রভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়ার 5.14 লক্ষ হেক্টর জমি জলসেচের আওতাভুক্ত হয়েছে। রবি ফসলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ছাত্রছাত্রীরা একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো যে দামোদর পরিকল্পনার ফলে জলসেচ ক্ষেত্রেও সুবিধা হয়েছে। কিভাবে? না, দামোদর পরিকল্পনার প্রভাবে পশ্চিমবঙ্গের এই যে ডিস্ট্রিক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জেলার মিলিয়ে প্রায় 5.14 লক্ষ হেক্টর জমি জলসেচের আওতাভুক্ত হয়েছে। অর্থাৎ এত হেক্টর জমিতে জলসেচ করা সম্ভব হয়েছে। রবি ফসলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই যে জলসেচ ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে, তার ফলে এই অঞ্চলের এই জেলাগুলোর যে কৃষি জমি, এত যে জমি, এই জমিগুলোতে জলসেচ রবি ফসলের চাষটা বৃদ্ধি পেয়েছে। জলসেচ ব্যবস্থা যেহেতু গড়ে উঠেছে, তাই এখানে রবি ফসলের চাষও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর যে সুবিধাটা হয়েছে দামোদর পরিকল্পনার ফলে, সেটা হলো বিদ্যুৎ উৎপাদন। যেমন 4টি জলবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও এখানে মোট 11টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। 4টি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এই দামোদর পরিকল্পনার পর। যে 4টি জলবিদ্যুৎ কেন্দ্র, তিলাইয়া, মাইথন, পাঞ্চেত, কোনার, এগুলো ছাড়াও মোট 11টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এই অববাহিকার, অর্থাৎ দামোদর নদের যে বিস্তৃত অববাহিকা, এই অববাহিকার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 9,500 মেগাওয়াট। বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর, মেজিয়া, মাইথন প্রভৃতি হলো এখানকার বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র। দামোদর যে অববাহিকা, সেই অঞ্চলের এখানে যে গড়ে উঠেছে বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো, যেগুলো তোমরা শুনলে যে বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর, মেজিয়া, মাইথন, এগুলো। তাহলে তোমরা বুঝতে পারলে যে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রেও কিন্তু দামোদর পরিকল্পনার গ্রহণের ফলে সুবিধা হয়েছে। আচ্ছা, এবার পরবর্তী যে সুবিধাটা, পরিবহন। দুর্গাপুর থেকে খাল কেটে কলকাতাকে যুক্ত করা হয়েছে। এই খাল পরিবহন ও সেচ কার্যে ব্যবহার হয়। তাহলে দুর্গাপুর থেকে যে খাল কেটে কলকাতাকে যুক্ত করা হয়েছে, সেই খাল পরিবহন ও সেচ কার্যে ব্যবহার করা হচ্ছে। সেই খাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়, আবার সেচের যে প্রয়োজনীয় জল, সেই জল সেচের জন্য ব্যবহার হয়েছে চাষের ক্ষেত্রে। দামোদর পরিকল্পনা গ্রহণের সুবিধা, যেটা পর্যটন কেন্দ্র হিসাবে, যেমন সংশ্লিষ্ট বাঁধ অঞ্চলগুলিতে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র, যেমন মাইথন, পাঞ্চেত ইত্যাদি স্থাপন করা হয়েছে। পর্যটন কেন্দ্র দিক থেকে যে সুবিধাটা হয়েছে, যেমন ধরো এই যে বাঁধটি এখানে করা হয়েছিল, এই তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, স্থাপিত হয়েছে। যেমন মাইথন, পাঞ্চেত, এখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছে। তাহলে এটাও একটা সুবিধা। এছাড়া দামোদর পরিকল্পনা গ্রহণের যে সুবিধা, সেটা হলো নতুন বনভূমি স্থাপন। নতুন করে বনভূমি স্থাপন করা হয়েছে, মৃত্তিকা ক্ষয় রোধ করা হয়েছে, মাছ চাষেরও ব্যবস্থা করা হয়েছে, মাছ চাষও বেড়েছে। তো দামোদর পরিকল্পনা ব্যবহারের গ্রহণের সুবিধা, দামোদর পরিকল্পনার সুবিধা হিসাবে মাছ চাষেরও কিন্তু বেড়েছে, মাছ চাষও বাড়ানো সম্ভব হয়েছে। ইত্যাদি সুবিধার মাধ্যমে অঞ্চলের সার্বিক উন্নয়ন হয়েছে। এতগুলো ক্ষেত্রে যেহেতু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাই কিন্তু এই দামোদর পরিকল্পনার এই সুবিধাগুলো ফলে অনেক সুবিধা হয়েছে। কী সুবিধা হয়েছে তোমরা এতক্ষণ এগুলো দেখতেই পারলে, তোমরা শুনতে পারলে। তো যাই হোক, সুবিধার মাধ্যমে অঞ্চলের সার্বিক উন্নয়ন হয়েছে, শিল্পকেন্দ্রগুলোর সমৃদ্ধি ঘটেছে। এই অঞ্চলের যে শিল্পকেন্দ্রগুলো রয়েছে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, এগুলো বেশ সমৃদ্ধি হয়েছে, অর্থাৎ শিল্পগুলোর কিন্তু উন্নতি ঘটানো সম্ভব হয়েছে। তাহলে দামোদর পরিকল্পনার সুবিধাগুলো কি কি? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই পড়ে একদম লিখে রেডি করে রাখবে, পরীক্ষায় আসলে তোমাদের লিখতে সুবিধা হবে। এরপরের যে বিষয়টি রয়েছে, জলসেচের বিভিন্ন পদ্ধতি। জলের উৎসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সেচ কাজ করা হয়। যেমন 1 নম্বর, সেচ খাল,
এছাড়া আরও আছে, আমি সেচ খালটাই তোমাদের আগে বুঝিয়ে দিই। জলসেচের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটি পদ্ধতি হলো সেচ খাল। সেচ খালটা বলতে ডিটেলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি আগে, তারপর অন্যান্য পদ্ধতিগুলো বোঝাবো। ভারতে মোট সেচ সেবিত জমির 26% অর্থাৎ 26% খালের মাধ্যমে জলসেচের আওতাভুক্ত। ভারতে জলসেচ করা হয় যত জমিতে, তত জমির 26% জমিতেই কিন্তু খালের মাধ্যমে জলসেচ করা হয়। খাল আবার দু প্রকার। এই যে খালের মাধ্যমে জলসেচ করা হয়, এই খাল দু ধরনের খাল রয়েছে। সেই দু ধরনের খাল মিলিয়েই কিন্তু জলসেচটা করা হয়। 1 নম্বর প্লাবন খাল, 2 নম্বর নিত্যবহ খাল। কোথাও নিত্যবহ খালের মাধ্যমে জলসেচ করা হয়, কোথাও প্লাবন খালের মাধ্যমে জলসেচ করা হয়। এইভাবেই কিন্তু সেচ সেবিত জমির 26% জমিতেই খালের মাধ্যমে জলসেচ করা হয়। প্লাবন খাল, নদী থেকে সরাসরি খাল কেটে জলসেচের ব্যবস্থা করলে তাকে প্লাবন খাল বলে। প্লাবন খালে সবসময় জল থাকে না। প্লাবন খাল তাহলে কি তোমরা বুঝতে পারলে? প্লাবন খাল হলো সেই খালগুলোই যে খালগুলোকে নদী থেকে সরাসরি খাল কেটে জলসেচের ব্যবস্থা করা হয়, আর এই খালে কিন্তু সবসময় জল থাকে না। নিত্যবহ খাল, নিত্যবহ খাল হলো নদীতে বাঁধ দিয়ে নির্মিত জলাধার থেকে যখন খাল কাটা হয় তখন তা নিত্যবহ খাল। বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্ভুক্ত সব খালই নিত্যবহ খাল। নিত্যবহ খালগুলো কীভাবে তৈরি করা হয়? নদীতে বাঁধ দিয়ে একটি জলাধার যখন নির্মাণ করা হয়, সেই জলাধার থেকে যখন খাল কাটা হয় সেটাই কিন্তু নিত্যবহ খাল। এবং বহুমুখী নদী পরিকল্পনার যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যে খালগুলো বহুমুখী নদী পরিকল্পনার দ্বারা গঠিত যে জলাধার, সেখান থেকে যে খালগুলো যায়, সেগুলো কিন্তু যে খালগুলো আর কি তৈরি করা হয়, সেগুলো সবই কিন্তু নিত্যবহ খাল। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেচ খালের ব্যবস্থাটা, জলসেচের পরবর্তী পদ্ধতি এখন আলোচনা করছি। তাহলে তোমরা লক্ষ্য করো, জলসেচের যে পরবর্তী পদ্ধতি রয়েছে সেটা হলো কূপ ও নলকূপ। কূপ ও নলকূপের মাধ্যমে ভৌমজল তুলে সেচ কাজ করা হয়। কূপ ও নলকূপের মাধ্যমে মাটির নিচের জল তুলে জলসেচের কাজ করা হয় জমিতে। নলকূপ গভীর ও অগভীর উভয় প্রকার হয়। এই নলকূপ গভীরও হয়, আবার কম গভীরও হয়, অর্থাৎ অগভীরও হয়। ভারতে মোট সেচ সেবিত জমির 53% জমিতে এই পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। ভারতের মোট যে যতটা জমিতে জলসেচ করা হয় তার 53% জমিতে কিন্তু কূপ ও নলকূপ এর দ্বারাই জলসেচ করা হয়। ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু একটু আগের আলোচনাতে জানতে পেরেছিলে যে 26% জমিতে জলসেচ করা হয় কীভাবে? সেচ খাল দিয়ে। তোমরা এটা জানতে পারলে। আর মোট জমির পরিমাণ যদি 100% হয়, তার সেচ খাল দিয়ে হয় 26% জমিতে, আর 53% জমিতে জলসেচ করা হয় কূপ ও নলকূপ দ্বারা। তাহলে তোমরা এটা বুঝলে। এবার জলাশয় দ্বারা কিভাবে জলসেচ করা হয় সেটাই আলোচনা করছি। বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা অসংখ্য দিঘি, পুকুর, বিল ও অন্যান্য জলাশয় থেকে জল তুলে সেচ কার্য এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতে মোট সেচ সেবিত জলের 8% এই পদ্ধতিতে জলসেচ হয়। ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে এবার বুঝে নাও, একটু আগে বুঝলে 53% জমিতে কূপ ও নলকূপ দ্বারা জলসেচ করা হয়, আর জলাশয় দ্বারা যে অঞ্চলের কৃষি জমিতে জলসেচ করা হয়, এই জলাশয় দ্বারা ভারতীয় কৃষি জমির 8% জমিতে জলসেচ করা হয়। এবং জলাশয় থেকে জলসেচ করা হয়, সেই জলাশয়গুলো হলো দিঘি, পুকুর, বিল এবং অন্যান্য জলাশয়। এগুলো থেকে জল তুলে জলসেচ করা হয়। তো এবার 8% জমিতে তো জলসেচ করা হয় এইভাবে। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রাধান্য বেশি। জলাশয়ের মাধ্যমে যে জলসেচ করা হয় ভারতের কোথায় এটা বেশি হয়? এটা দক্ষিণ ভারতে হয়। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রাধান্যটা বেশি হয়। তাহলে তোমরা ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু এই যে জলসেচ করা হয় বিভিন্ন পদ্ধতিতে, সেটা কিন্তু তোমরা এতক্ষণ বুঝলে। 3টি পদ্ধতি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেওয়া যাক। সেচ খালের মাধ্যমে জলসেচের সুবিধা অসুবিধা। সেচ খালের মাধ্যমে যে জলসেচ করা হয় তার সুবিধা অসুবিধা। সেচ খালের মাধ্যমে জলসেচ করলে কি সুবিধা হয়? সুবিধা হলো, খালের দ্বারা জলসেচের মাধ্যমে
পতিত জমিকে কৃষি জমিতে রূপান্তর সম্ভব। এই যে সেচ খালের দ্বারা যে জলসেচ করা হয়, এই খালের দ্বারা জলসেচ করার মাধ্যমে পতিত জমিকে কৃষি জমিতে রূপান্তর সম্ভব। কোনো জমি যেখানে সেভাবে কৃষিকাজ হয় না, করা সম্ভব হয়নি, সেখানে কিন্তু খালের দ্বারা জলসেচের মাধ্যমেই কিন্তু সেই জমিতে চাষবাস করে কৃষি জমিতে রূপান্তর করা সম্ভব হয়। দ্বিতীয় সুবিধাটা হলো, খাল হলো স্থায়ী জলসেচের মাধ্যম, রক্ষণাবেক্ষণের প্রয়োজন কম। খাল একটি স্থায়ী জলসেচের মাধ্যম, আর এতে অত রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না, মোটামুটি জল সহজেই পাওয়া যায়। তো এটা একটা সুবিধা। 3 নম্বর যে সুবিধা সেচ খালের মাধ্যমে জলসেচ করলে, সেটি হলো খালের মাধ্যমে জলসেচের প্রয়োজনে বহুমুখী পরিকল্পনার সুবিধা বাড়ে। খালের মাধ্যমে জলসেচ করার জন্য বহুমুখী নদী পরিকল্পনার সুবিধা বাড়ে। সেই বহুমুখী নদী পরিকল্পনার থেকেই কিন্তু খাল কেটে এবং সেখানে জলসেচের ব্যবস্থা করা যায়। আর ভৌম জলের ভাণ্ডার অক্ষত থাকে। খালের মাধ্যমে জলসেচ করলে যেহেতু সেই জলটা ভৌম জল মাটির নিচ থেকে নেওয়া হয় না, তাই কিন্তু ভৌম জলের ভাণ্ডারটা ফুরায় না, সেটা কিন্তু কমে না, অক্ষত থাকে। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা সেচ খালের মাধ্যমে জলসেচের সুবিধাগুলো তোমরা জানতে পারলে। সেচ খালের মাধ্যমে জলসেচের কি অসুবিধা রয়েছে, এটা তোমরা এখন একটু জেনে রাখো। দেখো, সেচ খালের মাধ্যমে জলসেচের যে অসুবিধাগুলো হতে পারে, যেমন 1 নম্বর অসুবিধা, খালের মাধ্যমে অতিরিক্ত জলের প্রভাবে বন্যা সৃষ্টি করে। খালের মাধ্যমে জলসেচ করলে অতিরিক্ত জল যদি নেওয়া হয় বা হয়ে যায়, তখন কিন্তু বন্যা হয়। 2, অতিরিক্ত জলসেচের ফলে মাটির অভ্যন্তরের লবণ কৌশিক প্রক্রিয়ায় উপরে উঠে আসে। ফলে জমির উর্বরতা হ্রাস পায়। কৃষি জমিতে যদি লবণের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, তাহলে সেই জমিতে চাষবাস খুব একটা ভালো নাও হতে পারে এবং জমির উর্বরতা এইভাবে নষ্ট হয়। এই হলো অসুবিধা। এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা অসুবিধা। কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করলে কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হলো, খননে খরচ কম, কূপ নলকূপ খনন করার খরচ কম। তারপর আর সুবিধা হলো, প্রয়োজন অনুসারে জল তোলা যায়। ভৌম জলে নাইট্রেট, ক্লোরাইড, সালফেট প্রভৃতি খনিজ দ্রবীভূত থাকে, যা মাটির উর্বরতা বাড়ায়। এই সুবিধাগুলো হলো কূপ ও নলকূপের জলসেচের ফলে পাওয়া যায়। অসুবিধাগুলো কি কি আছে? কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের অসুবিধাগুলো কি থাকতে পারে? অসুবিধাগুলো হলো, 1 নম্বর অসুবিধা, স্বল্প পরিমাণ জমিতে জলসেচ করা যায়। কূপ ও নলকূপের মাধ্যমে খুব বেশি জমিতে জলসেচ করা সম্ভব হয় না, এই একটা অসুবিধা। 2 নম্বর অসুবিধা হলো, গ্রীষ্মকালে জলস্তর নেমে গেলে অনেক সময় এতে জল থাকে না। গ্রীষ্মকালে যেহেতু মাটির নিচের জলস্তর অনেকটাই নিচে নেমে যায়, তাই তখন কিন্তু কূপ ও নলকূপের মাধ্যমে জল তুলতে খুবই অসুবিধা হয়, কারণ অনেক নিচে জল নেমে যায়। তো এটাই একটা অসুবিধা। তৃতীয় যে অসুবিধা, অধিক পরিমাণে জল তোলার কারণে পার্শ্ববর্তী অঞ্চলে পানীয় জলের সংকট দেখা যায়। অধিক পরিমাণে যদি জল কূপ ও নলকূপের মাধ্যমে তোলা হয়, তাহলে কিন্তু ওই অঞ্চলের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, সেখানে জলের অভাব দেখা দেয়। তাহলে তোমরা বুঝতে পারলে ঠিকই যে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধাগুলো কি আর অসুবিধাগুলোই বা কী। এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি জলাশয়ের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধা। জলাশয়ের মাধ্যমে জলসেচ করলে কি কি সুবিধা হয়? 1 নম্বর সুবিধা, জলাশয় নির্মাণে খরচ কম। 2 নম্বর, একবার খনন করলে বহুদিন পর্যন্ত জলসেচ করা যায়। জলাশয়গুলোকে একবার খনন করলে কিন্তু সেই জলাশয় থেকে বহুদিন পর্যন্ত জলসেচ করা যায়, এটা একটা সুবিধা। 3 নম্বর সুবিধা, ভৌম জলের ভাণ্ডার বাড়ায়। জলাশয় সৃষ্টি করলে মাটির যে ভৌম জল, সেই জলের ভাণ্ডার বাড়ে। 4 নম্বর, এতে মাছ চাষে চাষির আয় বাড়ে। জলাশয়ের মাধ্যমে জলসেচ করলে সেই যে জলাশয়টি, সেখানে মাছও চাষ করা যায়, ফলে মাছ চাষ থেকেও একটা আয় হয়, মাছ চাষির আয় বাড়ে। তো এইগুলোই হলো জলাশয়ের মাধ্যমে জলসেচের সুবিধা, তোমরা বুঝতে পারলে ঠিকই। এবার দেখে নাও কি অসুবিধা হতে পারে। জলাশয়ের মাধ্যমে জলসেচ করলে যে অসুবিধাগুলো হতে পারে, 1 নম্বর, গ্রীষ্মকালে অধিকাংশ জলাশয় শুকিয়ে যায়, অর্থাৎ শুকিয়ে যায় বা জলের পরিমাণ খুবই কমে যায়, তখন কিন্তু জলসেচ করতে অসুবিধা হয়। দ্বিতীয়, সম্পূর্ণরূপে বৃষ্টিপাত নির্ভর করে, মানে জলাশয়ের জলগুলো বৃষ্টি হলেই কিন্তু জলাশয়ের জল বাড়ে। তো গ্রীষ্মকালে
বা বৃষ্টি না হলে তখন কিন্তু এতে জলের অভাব দেখা দেয়, অনেকটাই জল মানে বৃষ্টিপাতের উপর নির্ভর করে। এই একটা অসুবিধা। জলাশয়ের মাধ্যমে জলসেচের আরেকটি অসুবিধা হলো দূরবর্তী স্থানে সেচ কাজ অসুবিধাজনক। জলাশয়ের মাধ্যমে জল নিয়ে যদি চাষের জমি দূরে থাকে সেখানে কিন্তু জলসেচ করতে অসুবিধা হয়, এটাই একটা অসুবিধা। তাহলে তোমরা জলাশয়ের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আজকে জলাশয়, তারপরে নলকূপ ও কূপ এবং সেচ খাল তিনটি ব্যবস্থার মাধ্যমেই জলসেচের সুবিধা অসুবিধাগুলো কি বুঝিয়ে দিলাম, এবং এই মাধ্যমগুলো দিয়ে কিভাবে জলসেচ করা হয় সেগুলোও কিন্তু তোমাদের এতক্ষণ বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু এই প্রত্যেকটি উপায়ে জলসেচ করার সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে রাখবে। আর কিসের মাধ্যমে কত পার্সেন্ট জলসেচ করা হয়, কূপ নলকূপের মাধ্যমে কত পার্সেন্ট, জলাশয়ের মাধ্যমে কত পার্সেন্ট, সেচ খাল দিয়ে কত পার্সেন্ট, এইগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, এবং এর পরবর্তী যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের পরবর্তী ভিডিওতে আবার তোমাদের ভূগোল ক্লাস নিয়ে আসবো। তো তোমরা সেই ক্লাসটি অবশ্যই অ্যাটেন্ড করো। আর আজকের এই ক্লাসে বোঝানো বিষয়গুলো যদি না বুঝতে পারো কোনো বিশেষ জায়গায়, সেটিও তোমরা জানাবে। আর এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য, এই ভিডিওগুলো পাওয়ার জন্য মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকে খুব ভালো থেকো।